আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিও ক্লাসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আসলে যে উদ্দেশ্যে তোমাদের ভিডিওটা মেক করা, সেটা হচ্ছে তোমাদের রিসেন্টলি একটা আর কি পরীক্ষা সম্পন্ন হলো। সেটা হচ্ছে তোমাদের যে এমবিবিএস 2020 এবং হচ্ছে 21 শিক্ষাবর্ষ আর কি। তো সেই শিক্ষাবর্ষে বা তোমাদের যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট ছিল আর কি, এবছর যে বায়োলজি পার্ট থেকে যে তোমাদের 30টা কোশ্চিন থাকে আর কি, তো সেই কোশ্চিনগুলো এবার কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসছিল তার একটা বিশ্লেষণ ধর্মী ক্লাস নিয়ে আর কি তোমাদের সামনে আসছি। তো এবছর আমরা আসলে তোমাদের যে এমবিবিএস ভর্তি পরীক্ষা ছিল, বায়োলজি থেকে যে 30টা কোশ্চিন ছিল, এর মধ্যে মনে রাখতে হবে তোমাদেরকে যে শুধু জুওলজি পার্ট থেকে এবছর কোশ্চিন ছিল 19টা, এবং বোটানি পার্ট থেকে ক্লাস ছিল কিন্তু ভাইয়া 11টা। তো আগে থেকেই বলি যে জুওলজিতে তোমাদের কিন্তু কোশ্চিন সবসময় বেশি হয়, যেহেতু এটা আসলে একটু মেডিকেলের সাথে রিলেটেড। তো আমরা আজকে দেখবো মেইনলি আমাদের ভিডিওটা দুইটা পার্টে ভাগ করেছি, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। আমরা ফার্স্ট পার্ট আলোচনা করব জুওলজি যে টপিকগুলো বা কোশ্চিনগুলো থেকে কোশ্চিন হয়েছে আর কি, এবং নেক্সট যে ভিডিওটা হবে তোমাদের সেকেন্ড পার্ট, সেখানে বোটানির কোন কোন টপিক থেকে কোশ্চিনগুলো আসছিল আমরা সেগুলো নিয়ে অ্যানালাইসিস করবো আর কি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আসলে আজকে জুওলজি পার্টটা নিয়ে যেহেতু আলোচনা করব, এবং মজার বিষয় এবার দেখো যে এই বছর জুওলজির যে হচ্ছে 19টা কোশ্চিন ছিল, এর মধ্যে ভাইয়া এই 2 নাম্বার যে চ্যাপ্টারটা ছিল সেখান থেকে কোশ্চিন ছিল 3টা, 3 নাম্বার চ্যাপ্টার থেকে কোশ্চিন ছিল 4টা, এবং 4 নাম্বার চ্যাপ্টার থেকে কোশ্চিন ছিল কিন্তু 4টা, অর্থাৎ 3টা চ্যাপ্টার থেকে এবছর কোশ্চিন ছিল 11টা। এবং বরাবরই তোমাদেরকে বলি, এই 3 নম্বর চ্যাপ্টার পরিপাক্ব শোষণ এবং 4 নম্বর যে চ্যাপ্টারটা রক্ত এবং সংবহন তন্ত্র, এই দুইটা অধ্যায় মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বছর এখান থেকে কম করে 7 থেকে 8টা কোশ্চিন হয় কিন্তু। যেহেতু এই দুইটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এবং বড়, মানে 30টা যে কোশ্চিন তার বড় একটা অংশ দুইটা চ্যাপ্টার থেকে আসে, আমরা এই দুইটা চ্যাপ্টার খুব গুরুত্ব সহকারে কিন্তু পড়বো। তো আমরা চলে যাই আর কি, আজকে কোশ্চিনগুলো অ্যানালাইসিস করি। আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিকভাবে এই কোশ্চিনগুলো অ্যানালাইসিস করে দেখাবো আর কি। তো আমরা চলে যাচ্ছি প্রথম ফার্স্ট পার্ট, যে আমাদের সেকেন্ড পার্টের যে প্রথম অধ্যায় আর কি। তো 1 নম্বর যে কোশ্চিনটা ছিল সেটা হচ্ছে প্রাণী জগতের সর্ববৃহৎ ফাইলাম কোনটি বা পর্ব কোনটি? তো প্রাণী জগতের সর্ববৃহত্তম পর্ব আমরা সবাই জানি যে আর্থ্রোপোডা আর কি, অপশানে সেটাই ছিল আর কি। তো তোমরা একটু কয়েকটা জিনিস মেনশন করে রাখো আর কি, যে আর্থ্রোপোডা যে পর্বটা আছে আর কি, এই পর্বের এখন পর্যন্ত শনাক্তকৃত প্রজাতির সংখ্যা হচ্ছে, দেখো যে প্রায় 12,57,000, দুঃখিত 57,000, মোটামুটি আর কি 40টা মতো। আর দ্বিতীয় বৃহত্তম যে পর্বটা আর কি ছিল সেটা হচ্ছে মলাস্কা। তো এই পর্বের মানে মলাস্কা পর্বের শনাক্তকৃত প্রজাতির সংখ্যা হচ্ছে 84,977টি। তো বিভিন্ন রাইটারের বইয়ে দুই একটা কম বেশি থাকতে পারে আর কি, এটা আসলে একটু প্রবলেমের কারণে আর কি হতে পারে, আপডেট জনিত প্রবলেমের কারণে। তবে এটা কমন অ্যান্সার হচ্ছে, এবং সবাই আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্টই কমন পেয়েছিল যে প্রাণী জগতের সর্ববৃহত্তম পর্ব নাম হচ্ছে আর্থ্রোপোডা। তো এই ইজি একটা কোশ্চিন প্রতি বছরই 1 নম্বর চ্যাপ্টার থেকে হবে, এবং তোমাদের যে নেক্সট যে মেডিকেল ভর্তি পরীক্ষা আর কি, সেখানেও কিন্তু 1 নম্বর চ্যাপ্টার থেকে সহজ একটা কোশ্চিন হয় আর কি হবে। এবং 2 নম্বর চ্যাপ্টার যেটা তোমাদের আর আছে আর কি, এবছর হাইড্রা থেকে কোশ্চিনটা আসছিল আর কি। তোমাদের হাইড্রার যে কোশ্চিনটা ছিল বা 2 নম্বরে, সেটা হচ্ছে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রমের জন্য কোন চলন পদ্ধতি ব্যবহার করে? তো লম্বা দূরত্ব, ঠিক আছে। তো মেনলি এখান থেকে 2টা টপ কোশ্চিন তোমাদের কিন্তু বারবার পরীক্ষাতে আসবে, একটা লম্বা দূরত্ব, আরেকটা হচ্ছে দ্রুত চলন প্রক্রিয়া। তো লম্বা দূরত্ব আর কি যেটা, তো তোমাদের এইখানে অপশানের মধ্যে ছিল কি কি দেখো তোমরা, সেটা হচ্ছে যে লুপিং বা যেটা তোমরা বলো হামাগুড়ি, লুপিং বা হামাগুড়ি,
আর বি নাম্বারে হচ্ছে তোমাদের সমারসাল্টিং বা ডিগবাজি। তো আমরা এই জায়গাটা মনে রাখবো, এই দুইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক, বারবার পরীক্ষাতে আসে আর কি। তো লুপিং বা হামাগুড়ি সাধারণত লম্বা দূরত্ব অতিক্রমের জন্য ব্যবহৃত হয়। তাহলে লুপিং বা হামাগুড়ি এটা আসলে যে চলন পদ্ধতির জন্য অধিক বহুল প্রচলিত হাইড্রার একটা চলন পদ্ধতি, তা হচ্ছে লুপিং বা হামাগুড়ি। আর এই সমারসাল্টিং বা ডিগবাজি দ্রুত চলন প্রক্রিয়া, অর্থাৎ ধরো কোনো কারণে হাইড্রার সামনের দিকে হচ্ছে খাবার পড়েছে বা সে আত্মরক্ষা যদি অংশগ্রহণ করে, তখন হাইড্রা এই দ্রুত চলার জন্য সমারসাল্টিং বা ডিগবাজি পদ্ধতিতে কিন্তু চলাচল করে। তো এই কোশ্চিনটা তোমাদের খুবই কমন একটা কোশ্চিন আর কি, যেটা আসলে সবাই কম বেশি কমন পেয়েছিল আর কি, আমি জানি। এখন 3 নম্বর যে তোমাদের কোশ্চিনটা আছে আর কি, আমরা 3 নম্বর সেই কোশ্চিনটা নিয়ে আলোচনা করব। তো 3 নম্বর কোশ্চিনটা হচ্ছে যে হাইড্রা নেমোটোসিস্টের মধ্যে যে একটা বিষাক্ত বা টক্সিক ম্যাটেরিয়াল থাকে, তো এই উপাদানটার নাম আসলে কি? এটা আসলে খুবই বাচ্চাদের একটা কোশ্চিন বলতে পারো, যে এবং সবাই কম বেশি পড়তে গেলে টপিকটা বারবারই পড়ো, হিপনোটক্সিন। তাহলে হাইড্রার নেমোটোসিস্টে হিপনোটক্সিন নামক একটা রাসায়নিক উপাদান থাকে, যা মূলত মেক হয় তোমাদের প্রোটিন বা আমিষ বলতে পারো আর কি, এবং এর সাথে হচ্ছে ফেনল। তাহলে প্রোটিন বা আমিষ এবং সাথে যদি ফেনল যুক্ত হয়ে যে রাসায়নিক উপাদান তৈরি করে তাকে বলে হিপনোটক্সিন। এটা হাইড্রা নেমোটোসিস্টে থাকে, এবং যখন হাইড্রা কোনো প্রাণীকে আর কি আঁকড়ে ধরে বা শিকারের উদ্দেশ্যে ধরো প্যাঁচায় ধরে আর কি, তো প্যাঁচায় ধরলে তাদের যে নেমোসিস্টগুলো আছে আর কি, তার সহায়তায় কিন্তু এদের দেহে এই উপাদানটা প্রবেশ করালে ওই প্রাণীটাকে অবশ করে ফেলে বা সেন্সলেস করে ফেলে, যাতে তাদেরকে ভক্ষণ করতে সুবিধা হয়। তাহলে এদের নেমোটোসিস্টে যে রাসায়নিক পদার্থটা আছে বা বিষাক্ত পদার্থটা আছে, তার হচ্ছে হিপনোটক্সিন, এবং এটা মূলত আমিষ এবং ফেনল দ্বারা গঠিত। আচ্ছা, পরবর্তী যে 3 নম্বর কোশ্চিনটা, সেটা ঘাসফড়িং থেকে ছিল আর কি। ঘাসফড়িংয়ে যে রক্ত সংবহন, তোমাদের রক্ত, তো ঘাসফড়িংয়ের রক্তকণিকাকে কি বলা হয়? তাহলে কোশ্চিনটা কি ছিল, যে ঘাসফড়িংয়ের রক্তকণিকাকে কি বলা হয়? তো ঘাসফড়িংয়ের রক্তকণিকাকে বলা হয় হিমোসাইট বা শ্বেত রক্তকণিকা বা বর্ণহীন রক্তকণিকা। তো এটা অবশ্যই তোমাদেরকে একটু মনে রাখতে হবে এবং গুরুত্ব সহকারে পড়তে হবে আর কি, যে হিমোসাইটটা বা বর্ণহীন রক্তকণিকা হচ্ছে কার? ঘাসফড়িংয়ের। তাহলে এই যে 2 নম্বর চ্যাপ্টার, 3টা কোশ্চিন, একটা কী ভাইয়া দেখো, লম্বা দূরত্ব অতিক্রমের জন্য কি লুপিং বা হামাগুড়ি। 2 নম্বর কী ছিল? নেমোটোসিস্টের মধ্যে যে রাসায়নিক বা বিষাক্ত পদার্থটা ছিল তার নাম হিপনোটক্সিন। আর 3 নম্বর হচ্ছে যে ঘাসফড়িংয়ের রক্তকণিকাকে কী বলা হয়? রক্তকণিকাকে কী বলা হয়? হিমোসাইট। আচ্ছা, পরবর্তীতে দেখো তোমাদের 3 নম্বর চ্যাপ্টার পরিপাক এবং শোষণ থেকে একটা চ্যাপ্টার ছিল আর কি। সেই চ্যাপ্টারটা হচ্ছে যে আমিষ পরিপাককারী এনজাইম নিচের কোনটি আর কি। তো অপশানগুলো আমরা একটু দেখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে আর কি। তো অপশানগুলো কী কী ছিল ভাইয়া দেখি আমরা, তাহলে বুঝতে পারবো। হচ্ছে লাইপেজ, তারপরে ছিল ভাই পেপসিন। তো আমরা সবাই পড়ে আসছি আর কি এই পেপসিনটা সম্পর্কে, এবং সি নাম্বার যে অপশানটা ছিল তোমাদের, তা ছিল আসলে ল্যাকটেজ, এবং ডি নাম্বারটা ছিল আইসোম্যালটেজ আর কি। তো অ্যানালাইসিস করলে আমরা দেখবো যে লাইপেজ এটা আসলে ফ্যাট বা লিপিড পরিপাকে সহায়তা করে। তাহলে লিপিড পরিপাককারী এনজাইমের নাম হচ্ছে কি? লাইপেজ। ল্যাকটেজ এটা আসলে হচ্ছে তোমাদের ল্যাকটোজ বা শর্করা বা কার্বোহাইড্রেট আর কি পরিপাকে সহায়তা করে, কার্বোহাইড্রেট। আর আইসোম্যালটেজও সেম, কার্বোহাইড্রেট পরিপাকে সহায়তা করে। তাহলে অপশন বাকি থাকলো কি? পেপসিন। তাহলে পেপসিনটা পরিপাক করে প্রোটিন বা আমিষ। তো আমি আসলে তোমাদেরকে বলি, এটা এভাবে আমি মনে রাখতে বলি যে 3P, PPP, অর্থাৎ প্রোটিন পরিপাককারী পেপসিন থাকে পাকস্থলীতে। তাহলে পাকস্থলীতে থাকে প্রোটিন পরিপাককারী এনজাইম, নাম তার পেপসিন, 3PP। ঠিক আছে, এটা দিয়ে তোমরা মনে রাখতে পারো, কারণ প্রোটিন পরিপাককারী 2টা এনজাইম আছে আমাদের আর কি। 2টা বলা আসলে ভুল হবে, অনেকগুলো আছে, তবে 2টা উল্লেখযোগ্য। একটা হচ্ছে পেপসিন আর একটি হচ্ছে ট্রিপসিন। এটা আসলে 2টা উল্লেখযোগ্য এনজাইম যারা প্রোটিন পরিপাকে সহায়তা করে। এছাড়া অনেকগুলো এনজাইম আছে যারা কিন্তু প্রোটিন পরিপাকে
সহায়তা করে। তো এটা মনে রাখবো হচ্ছে 3PP আর কি, যে পাকস্থলীতে থাকে প্রোটিন পরিপাককারী এনজাইম, নাম তার হচ্ছে পেপসিন। ঠিক আছে, তো পেপসিন এবং ট্রিপসিন হচ্ছে তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, যে প্রোটিন বা আমিষ পরিপাককারী এনজাইম। তো এটা গুরুত্ব মোটামুটি তোমরা গুরুত্ব সহকারেই পড়বা। পরবর্তী যে কোশ্চিনটা আর কি তোমাদের আর কি ছিল, এটা খুব সবাই হয়তো কমন পাবা যারা একটু গুরুত্ব সহকারে পড়েছো। কোশ্চিনটা একটু ডিপ ছিল আর কি, যে ক্ষুদ্রান্তের আসলে কোন পার্টে বা কোন লেয়ারে গবলেট কোষ দেখা যায়। তো গবলেট বা বাংলায় বলা হয় এটাকে পানপাতা কোষ আর কি। গবলেট কোষ ক্ষুদ্রান্তের কোন পার্টে দেখা যায়? তা আমরা তো ভালো করে জানি ভাই যে ক্ষুদ্রান্তের 5টা পার্ট আছে। তো সেই পার্টগুলো কী কী? সেরোসা, তারপর আছে তোমাদের পেশি স্তর, বা এই পেশি স্তরটাকে কিন্তু আমরা 2 ভাগে ভাগ করা যায়। তোমরা পড়েছো অনুদৈর্ঘ্য এবং হচ্ছে কি বৃত্তাকার পেশি। 3 নম্বর তার পরবর্তী যে পার্টটা আর কি ছিল সেটা হচ্ছে সাবমিউকোসা, তারপর হচ্ছে মাস্কুলার মিউকোসা, এবং সবার বাইরে যে স্তরটা ছিল তার নাম ছিল কি? মিউকোসা। তাহলে সব বাহিরের যে স্তরটা থাকবে মিউকোসা, এই মিউকোসাতে কিন্তু দেখা যাবে গবলেট কোষ। কী কোষ? গবলেট কোষ। তাহলে অপশানে ছিল মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলার মিউকোসা। তো মনে রাখতে হবে অ্যান্সারটা হচ্ছে মিউকোসা। তাহলে এইটা একটু তোমরা ওই যে তোমাদের ব্যবহারিক পার্টের ওইখানে খুব গুরুত্ব সহকারে উল্লেখ করা আছে আর কি। ক্ষুদ্রান্তের যে ব্যবহারিক পার্টটা আছে সেই ব্যবহারিক পার্টের ওখানে উল্লেখ করা আছে যে ক্ষুদ্রান্তের 5টা লেয়ার আছে আর কি। লেয়ারগুলো হচ্ছে তোমাদের সেরোসা, পেশি স্তর, তারপর হচ্ছে সাবমিউকোসা, মাস্কুলার মিউকোসা, এবং সবশেষে ছিল মিউকোসা। এবং এই মিউকোসা স্তরে মূলত তোমাদের এই গবলেট কোষটা কিন্তু দেখা যায়। তো এই কোশ্চিনটা একটু বেসিক থেকে ছিল, যাদের বেসিকটা একটু ভালো ছিল বা একটু ডিপলি পড়েছে তারা কিন্তু এই কোশ্চিনটা কমন পেয়েছে। তাছাড়া অনেকেই কিন্তু ভুল করতে পারে। তো এই কোশ্চিনগুলোর জন্য ওই পার্টগুলো দেখে রাখবে, মাঝে মধ্যে কিন্তু ওই প্র্যাকটিক্যাল পার্ট থেকে কোশ্চিন তোমাদের হয়। আচ্ছা, এখন তোমাদের পরবর্তী যে কোশ্চিনটা আর কি ছিল, যে কোন এনজাইম অগ্নাশয় হতে খরিত হয় না। এই ধরনের কোশ্চিন প্রতি বছরই 2-1টা আসে, যেখানে তুমি অপশান থেকেই কিন্তু চাইলে অ্যান্সার করতে পারবা, তোমাকে এত বেশি অ্যানালাইসিস করা লাগবে না। কেমন বলি তোমাদেরকে ভাইয়া, যে অপশানগুলো কী কী ছিল দেখো ভাই। টায়ালিন ছিল হচ্ছে মল্টেজ, ট্রিপসিন হচ্ছে অ্যামাইলেজ। আমরা কোনো কিছু না ভাই, আমরা শুধু টায়ালিনটা দেখি, তাহলে খেয়াল করে দেখি। টায়ালিন বলো তো ভাইয়া, এই টায়ালিন নামক যে এনজাইমটা সেটা কোথা থেকে খরিত হয়? এটা মুখগহ্বর থেকে খরিত হয়। তাহলে এটা তো কখনোই তোমাদের অগ্নাশয়ের সাথে রিলেটেড না। অ্যান্সার কোনটা? টায়ালিন হয় না। তাহলে কোনটা কোনটা হয় আগে খুঁজে বের করো, তাহলে না বাকিটা পেয়ে যাবা। তো এইখানে যে অপশানগুলো ছিল তোমাদের ম্যালটেজ, ট্রিপসিন এবং অ্যামাইলেজ, এই ট্রিপসিন, অ্যামাইলেজ সবগুলো কিন্তু অগ্নাশয়ে থাকে। শুধু থাকে না একটা এনজাইম, নাম কি? টায়ালিন, যেটা মুখগহ্বরে থাকে। অ্যান্সার হচ্ছে কি? টায়ালিন। তাহলে কোশ্চিনটা ছিল যে তোমাদের অগ্নাশয়ে কোন এনজাইমটা আর কি অনুপস্থিত। তাহলে অনুপস্থিত যদি বলো বা থাকে না বা আসলে অ্যাবসেন্ট বলতে পারো, তাহলে অ্যাবসেন্ট ছিল টায়ালিন আর কি অপশানের মধ্যে। পরবর্তী কোশ্চিনটা ছিল যকৃতের কোন লোবটির সাথে পিত্তথলি বা গল ব্লাডারটা সংযুক্ত ছিল। তাহলে যকৃতের 4টা পার্ট, আমরা যকৃতের যে ফিগারটা যদি আঁকি, তাহলে যকৃতের হচ্ছে যে 4টা পার্ট আর কি ছিল, ডান, বাম, কর্ডেট এবং কর্ডেট। তো ডান পার্টের সাথে সবসময় মনে রাখতে হবে কোনটা? রাইট লোব, হ্যাঁ, বা ডান খণ্ড। এই ডান খণ্ডের সাথে কিন্তু তোমাদের এই পিত্তথলি বা গল ব্লাডারটা সংযুক্ত ছিল। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি? রাইট লোব। তাহলে মনে রাখতে হবে যকৃতের 4টা পার্ট আছে, রাইট, লেফট, কোঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট আর কি। এর মধ্যে রাইট পার্টের সাথে তোমাদের এই পিত্তথলি বা গল ব্লাডারটা সংযুক্ত ছিল। তাহলে এই যে গল ব্লাডার বা পিত্তথলি আর কি, এই পিত্তথলিটা ডান খণ্ডের সাথে সংযুক্ত থাকে। তো এই যে 4টা কোশ্চিন দেখলাম 3 নম্বর অধ্যায় থেকে আর কি। তো 3 নম্বর যে চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো ছিল, আমিষ পরিপাককারী এনজাইম। আমিষ পরিপাককারী 2টা এনজাইম আছে, একটা নাম কি? পেপসিন, এবং একটা হচ্ছে ট্রিপসিন। কিন্তু পাকস্থলীতে থাকে কোনটা? পেপসিন। আর তোমার হচ্ছে ক্ষুদ্রান্তের পার্টে বা অগ্নাশয় থেকে যেটা নিশ্চিত হয় আর কি, তার নাম হচ্ছে কি? ট্রিপসিন। সেকেন্ড কোশ্চেনে ছিল গবলেট কোষ ক্ষুদ্রান্তের কোন লেয়ারে পাওয়া যায়? 5টা লেয়ার, সব বাইরের যে লেয়ার আর কি মিউকোসা, সেই মিউকোসাতে পাওয়া যায়। 3 নম্বর কোশ্চেন ছিল যকৃতের তোমার কোন এনজাইম অগ্নাশয় থেকে খরিত হয় না? অগ্নাশয় থেকে তোমাদের হচ্ছে অ্যামাইলেজ খরিত হয়। তারপর হচ্ছে অগ্নাশয় থেকে অপশানে যে ছিল আর কি তোমাদের ট্রিপসিন, সেই ট্রিপসিন খরিত হয়, ম্যালটেজ খরিত হয়। শুধু খরিত হয় না, একটা নাম ছিল কি? টায়ালিন। তার টায়ালিন কোথা থেকে খরিত হয়? মুখগহ্বর থেকে, এবং এটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের আংশিক পরিপাক ঘটায়।
তো পরবর্তী যে কোশ্চেনটা ছিল যে যকৃতের কোন লোবের সাথে আর কি পিত্ত থলিটা সংযুক্ত ছিল। তো যকৃতের আসলে রাইট লোব বা ডান খণ্ডের সাথে তোমাদের কিন্তু এই পিত্ত থলিটা সংযুক্ত ছিল। এখন আমরা 4 নম্বর চ্যাপ্টার থেকে দেখব যে তোমাদের রক্ত হলো অপশান, দিয়ে অপশানগুলো ছিল যে সামান্য ক্ষারীয়, সামান্য অম্লীয়, ঠিক আছে, তারপর কিছুটা অম্লীয়, শক্তিশালী ক্ষারীয়। তো মনে রাখতে হবে এটা কিছুটা হচ্ছে ক্ষারীয়। কেন ক্ষারীয়? কারণ রক্তের পিএইচ আমরা জানি যে 7.4, যেটা হালকা বা সামান্য পরিমাণে ক্ষারীয় নির্দেশ করে, তাহলে এটা হচ্ছে সামান্য ক্ষারীয়। এই টপিকটা মনে হয় যে এমন কোনো স্টুডেন্ট নাই যে পারো নাই, ক্লাস 9-10 থেকেই তোমরা বা তার আগে থেকেই কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা পড়ে আসছো বারবারই। তো আমরা পরবর্তী দেখি যে এই কোশ্চেনটা একটু বেসিক থেকে ছিল যে মানবদেহে বাফার দ্রবণ, মানবদেহে বাফার দ্রবণ। তো মানবদেহের রক্তে আর কি যদি তোমরা চিন্তা করো যে মানবদেহের রক্তে যে বাফার দ্রবণটা আর কি, তো বাফার দ্রবণ বা বাফার সলিউশন নিয়ে অনেকে প্রশ্ন করো মাঝে মধ্যে যে এমন একটা বিক্রিয়া আর কি যেখানে হচ্ছে তোমাদের একটা ক্ষার এবং একটা অ্যাসিড থাকবে, কিন্তু যৌগের বা দ্রবণের পিএইচ এর মান যদি অপরিবর্তিত থাকে ওই দ্রবণটাকে বাফার দ্রবণ বা বাফার সলিউশন বলে। তো মানবদেহে একটা উল্লেখযোগ্য তোমরা ওই যে ক্লোরাইড শিফট বিক্রিয়া আর কি বা হ্যামবার্জার বিক্রিয়া যখন পড়েছো বা পড়িয়েছিলাম আমি তোমাদের এটা মেইনলি 5 নম্বর চ্যাপ্টার আর কি। তো ওইখানে আর কি বিষয়টা উল্লেখ ছিল তোমাদের যে এই সোডিয়াম বাইকার্বনেট এবং হচ্ছে কার্বনিক অ্যাসিড এই দুইটা মানবদেহে বাফার দ্রবণ রূপে কাজ করে। তাহলে মানবদেহে বাফার দ্রবণ বা বাফার সলিউশন হিসেবে কাজ করে সোডিয়াম বাইকার্বনেট এবং হচ্ছে কার্বনিক অ্যাসিড, যেটা তোমাদের হ্যামবার্জার বিক্রিয়ার ওই জায়গাটায় কিন্তু আমি বুঝিয়েছিলাম। তো যাদের প্রবলেম আছে তারা ওই যে ক্লোরাইড শিফট বিক্রিয়া বা হ্যামবার্জার বিক্রিয়া দেখলে এই বিষয়টা আর কি বাফার সলিউশন নিয়ে তোমাদের প্রবলেমটা আর কি থাকবে না। আচ্ছা, পরবর্তী যে কোশ্চেনটা ছিল যে ভ্রূণ অবস্থায় বা ভ্রূণে আমাদের ফিটাস অবস্থা আর কি, ভ্রূণে আরবিসি, আমি সংক্ষেপে লিখি একটু, আরবিসি বা লোহিত রক্তকণিকা তৈরি করে কোন অঙ্গ? এই কোশ্চেনটা আমাদের মধ্যে খুব কনফিউশন সৃষ্টি করে আর কি। তো মনে রাখতে হবে যে ভ্রূণ অবস্থায় আমাদের এই রক্ত কণিকা তৈরি করে, অপশানগুলো আমরা একটু দেখি। প্লিহা বা এটাকে আমরা ইংলিশে বলে থাকি স্প্লিন, এটা মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে এটা মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। অনেকে ভুল করে প্লিহাকে যকৃতের সাথে মিলায় ফেলে, তো না, প্লিহা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। তারপর ছিল অগ্নাশয়, সিনেমার যে জিনিসটা ছিল তোমাদের অগ্নাশয়ের পরে ভাইয়া, সেটা হচ্ছে যে থাইমাস, এবং ডি নাম্বারে হচ্ছে ভাইয়া অস্থিমজ্জা বা বোন ম্যারো। তো অনেকেই কিন্তু কোশ্চেনটা দেখার সাথে সাথে অ্যান্সার করে দিয়েছে যে এটা অ্যান্সার হচ্ছে অস্থিমজ্জা, কিন্তু তারা কিন্তু ভুল করবে ভাইয়া, কারণ অ্যান্সারটা অস্থিমজ্জা নয়। তোমাদেরকে মনে রাখতে হবে যে ভ্রূণ অবস্থায় আমাদের এই প্লিহা বা স্প্লিন এবং এর সাথে হচ্ছে যকৃত বা লিভার, এই দুইটা রক্ত তৈরিতে সহায়তা করে। তাহলে ভ্রূণ অবস্থায় আরবিসি বা লোহিত রক্তকণিকা তৈরি করে প্লিহা বা স্প্লিন এবং সাথে যকৃত আর কি সহায়তা করে। অগ্নাশয় এবং থাইমাস থেকে তো হয় না আসলে, কিন্তু অস্থিমজ্জা থেকে হয় কখন? যখন তুমি আসলে ম্যাচিওর হয়ে যাবা বা তোমার বয়সটা একটু বেড়ে যাবে বা আমরা যখন পরিপূর্ণতা পাবো আমাদের দেহটা, তখন আমাদের যে অস্থি আছে বা বোন আছে, সেই বোনের মধ্যে দুই ধরনের মজ্জা আছে। একটা ইয়েলো অস্থি মজ্জা বা যেটা তোমরা বলো যে হলুদ অস্থি মজ্জা, যেটা আসলে বাসা বাড়িতে খুব মজা করে খায় আর কি। হাড়ের মধ্যে যে ফাঁফা জায়গায় যে ক্যালসিয়াম জাতীয় উপাদানটা থাকে আর কি। আর মাথার মধ্যে যে আর কি অস্থি মজ্জা থাকে সেটাকে আমরা রেড বোন ম্যারো আর কি বা লোহিত অস্থি মজ্জা। এই লোহিত অস্থি মজ্জা কিন্তু আমাদের ম্যাচিউর স্টেজে রক্ত তৈরি করে, কিন্তু ভ্রূণ অবস্থায় রক্ত তৈরি করে কে? প্লিহা বা স্প্লিন আর যকৃত। এই কোশ্চেনটা তোমরা একটু উঠায় রাখবা, কারণ এখানে তোমাদের একটু কনফিউশন হতে পারে আর কি, এবং এটা অনেকে ভুল করেছে আমি জানি। তো পরবর্তীতে দেখো যে কোন কোষ ম্যাক্রোফেজে রূপান্তরিত হয়। এখানে তোমাদের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করতেই হবে যে কোন কোষ ম্যাক্রোফেজে রূপান্তরিত হয়। আচ্ছা, এখন আমরা দেখি ভাই ম্যাক্রোফেজটা আগে আসলে বোঝার চেষ্টা করি। তো তার আগে আমাদের একটা টপিক সম্পর্কে পড়তে হবে, ফ্যাগোসাইটোসিস। আমরা জানি যে আমাদের মানবদেহে যে শ্বেত রক্তকণিকা আছে আর কি, বা তোমাদের হচ্ছে যেটা WBC আছে,
তো এই রক্তকণিকার দুইটা রক্তকণিকা আসলে মানবদেহের যত জীবাণু বা ক্ষতিকারক কণা আছে তাদেরকে ভক্ষণ করে বা খেয়ে ফেলে। তাহলে এই যে দুইটা রক্তকণিকা আছে আর কি, যারা হচ্ছে আসলে ভক্ষণ করে বা খেয়ে ফেলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া আর কি। তো আমরা সেই রক্তকণিকা দুটো সম্পর্কে জানি আর কি। তো ধরো একটা নাম হচ্ছে মোনোসাইট আর আরেকটা নাম হচ্ছে নিউট্রোফিল। তাহলে একটা নাম হচ্ছে কি মোনোসাইট এবং অন্যটির নাম হচ্ছে কি ভাইয়া নিউট্রোফিল। তো আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে মোনোসাইট, এই মোনোসাইটকে বলা হয়ে থাকে ম্যাক্রোফেজ বা ম্যাক্রোফাজ। আর তোমাদের যেটা নিউট্রোফিল আছে আর কি ভাইয়া, এটাকে বলা হবে মাইক্রোফাজ। এখন নাম দেখে অনেকে হয়তো বুঝতে পারতেছো ভাইয়া যে একটা আছে ম্যাক্রো আর আরেকটা হচ্ছে মাইক্রো। ফাজ মানে তো তোমরা জানি টু ইট বা ভক্ষণ করা। তাহলে মাইক্রো মানে কি বড়, আর ম্যাক্রো মানে ম্যাক্রো মানে কি বড়, আর মাইক্রো মানে হচ্ছে ছোট। অর্থাৎ অণুজীব, ব্যাকটেরিয়া বা ছোট ছোট কণাকে ভক্ষণ করে যে রক্তকণিকা, যেমন ধরো ব্যাকটেরিয়া, ছত্রাক বা এই টাইপের যে মাইক্রোবাইটসগুলো আছে বা অণুজীবগুলো আছে, তাদেরকে ভক্ষণ করে যে রক্তকণিকা তার নাম নিউট্রোফিল। আর যেগুলো বড় তুলনামূলক আর কি ক্ষতিকারক কণা আমাদের দেহে আছে, তাদেরকে ভক্ষণ করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, তাগুলো বলা হয় ম্যাক্রোফেজ বা ম্যাক্রোফাজ। তাহলে ম্যাক্রোফাজ হচ্ছে মোনোসাইট আর নিউট্রোফিল হচ্ছে ভাই মাইক্রোফাজ। এই দুইটা জিনিস তোমরা গুরুত্ব সহকারে নিবা। যাদের বেসিকটা এই জায়গায় ঠিক করা ছিল বা একটু গুরুত্ব সহকারে পড়েছে তারাই কিন্তু প্রশ্নটা কমন পাবে, অনেকে কিন্তু এই জিনিসটা ভুল করতে পারো। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি ভাই আমাদের, যেহেতু আমাদের ম্যাক্রোফেজ চাইছে, তো ম্যাক্রোফেজ কোনটা? মোনোসাইট। তাহলে অ্যান্সার হচ্ছে কি মোনোসাইট। আশা করছি কারো কোনো জিনিসটা প্রবলেম হওয়ার কথা নয়, তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন দেখো আমাদের প্রশ্ন হচ্ছে ভাই আমাদের ফুসফুসের যে গাঠনিক এবং কার্যকর অ্যালভিউলাস, তো সেই অ্যালভিউলাস থেকে অক্সিজেন কিভাবে আর কি রক্তে প্রবেশ করে আর কি। তো একটাই বিষয় ব্যাপন বা ডিফিউশন, এটা আমরা অনেক আগে থেকেই পড়ে আসছি যে ব্যাপন প্রক্রিয়ায় অন্য কোনো জটিল প্রক্রিয়া না ভাই, একমাত্র ব্যাপন, এবং ব্যাপন প্রক্রিয়ায় কিন্তু অ্যালভিউলাস থেকে রক্তে এবং রক্ত থেকে অ্যালভিউলাসে কিন্তু গ্যাসীয় মানে তোমাদের হচ্ছে যে গ্যাসীয় বিনিময়টা ঘটে থাকে। তাহলে গ্যাসীয় বিনিময় কোথায় ঘটে? অ্যালভিউলাসের এবং হচ্ছে রক্তের মধ্যে ব্যাপন বা ডিফিউশনের মাধ্যমে। তাহলে অপশান ছিল ডিফিউশন, আনসার হচ্ছে ডিফিউশন, খুবই সহজ। পরবর্তী দেখো প্রশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, এটা আসলে বোঝানোর কিছুই নাই। প্রশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা হচ্ছে 0.4% আর কি। এটা একটু তোমরা দেখে রাখবে তাইলেই হবে। আচ্ছা, তাহলে পরবর্তী যে জিনিসটা, যে হাড়ের সাথে কোন সাথে পেশি সংযুক্ত থাকে কি দ্বারা, এই কোশ্চেনটা তোমাদেরকে একটু পড়তে হবে। সেটা হচ্ছে হাড়ের সাথে পেশি সংযুক্ত রাখে কে? তো যদি এরকম অ্যান্সার আসে যে হাড়ের সাথে আর কি কে জিনিসটা আর কি রাখে, তাহলে তোমাদের মনে দুইটা প্রশ্ন আসবে যে কনফিউশনমূলক, যে একটা হচ্ছে টেন্ডন আর আরেকটি হচ্ছে লিগামেন্ট। তো তোমাদের এই টেন্ডন এবং লিগামেন্ট নিয়ে কনফিউশন কখনোই দূর করতে পারো না, এবং বারবারই এই টেন্ডন লিগামেন্ট নিয়ে কিন্তু তোমরা ঝামেলা করে ফেলো। তো সেই ঝামেলাটাকে দূর করার জন্য আমি তোমাদেরকে একটু বুঝাই। ধরো এটা একটা হচ্ছে আর কি, যদি আমরা চিন্তা করি একটা বোনের পার্ট, আর এই পাশেও কিন্তু একটা বোন বা অস্থি আছে। তো তাহলে দুইটা অস্থি কিন্তু একদম কি লাগালাগিভাবে আছে, হ্যাঁ, পরস্পর সে লেগে আছে মনে হচ্ছে একদম। তাহলে যে সকল উপাদান বা দুইটা অস্থি যখন লেগে লেগে থাকবে তখন লিগামেন্ট। লাগালাগি লিগামেন্ট, অন্যভাবে নিও না আর কি। তাহলে লেগে লেগে থাকে বা লাগালাগি করে থাকে তখন তাকে লিগামেন্ট বলে। আর আমরা জানি যে আমাদের এই যে পেশি, ধরো এটা আমাদের বাইসেপস ট্রাইসেপস আছে আর কি। তো এই যে বাইসেপস, এটা আমাদের কোথায় সাথে যুক্ত আছে? পেশির সাথে। তাহলে আমরা ভার উত্তোলন করার সময় এই পেশিতে কি টান পড়ে? তাহলে টানাটানি টেন্ডন। তাহলে এটাকে মনে রাখবা যে টানাটানি টেন্ডন, লাগালাগি লিগামেন্ট। অর্থাৎ লিগামেন্ট যেটা, সেটা হচ্ছে লেগে লেগে থাকবে। তাহলে সবসময় অস্থি কি লেগে লেগে থাকে, এদের মাঝে স্পেস নাই বললেই চলে, অল্প একটু থাকে বলে আর কি, না বললে চলে আর কি। তো এটাকে লাগালাগি লিগামেন্ট। টানাটানি, তাহলে টানাটানি করে কে? পেশি এবং হচ্ছে কে? অস্থি। তাহলে পেশি আর অস্থি, তাহলে হাড়ের সাথে বা অস্থির সাথে পেশি সংযুক্ত রাখে কে?
টেন্ডন। তাহলে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো আর কি, লাগালাগি লিগামেন্ট, টানাটানি টেন্ডন। তো এইটুক যদি ক্লিয়ার হয় ভাইয়া, তো পরবর্তীতে আমরা চলে যাই আর কি যে মাথার খুলিতে বা আমাদের এই যে স্কাল বোন আছে, সেই স্কাল বোনে মাথার খুলিতে অস্থির সংখ্যা কত? মাথার খুলিতে অস্থির সংখ্যা, আচ্ছা। তো মাথার খুলি বা অস্থিতে যেগুলো থাকে করটি আর কি, এর সংখ্যা হচ্ছে তোমরা সবাই ভালো করে জানো 29টি। তো 29টি কী কী দেখো ভাইয়া, তো প্রথমে মনে রাখতে হবে এখানে করটিকা, এর সংখ্যা হচ্ছে কয়টা? 8টা। ওই যে তোমাদের পড়েছো ফ্রন্টাল, প্যারাটাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, টেম্পোরাল, অ্যাথময়েড। তারপরে ছিল কি ভাইয়া? মুখমণ্ডলীয় অস্থি বা ফেসিয়াল বোন, এর সংখ্যা হচ্ছে 14টি। ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক, ন্যাসাল, ল্যাক্রিমাল, ইনফিরিয়র, ভোমার, প্যালেটাইন, তোমরা এগুলো পড়েছো। এছাড়া তোমাদের যে কর্ণাস্থি আছে আর কি, ডান কানের 3টা, বাম কানের 3টা, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, ডান কানের 3টা, বাম কানের 3টা, টোটাল 6টা। আর একটা হচ্ছে হায়োড, এর সংখ্যা হচ্ছে 1টি। টোটালে কয়টা ভাইয়া? 29টা, 29। তাহলে মাথার খুলিতে অস্থির সংখ্যা হচ্ছে কয়টি? 29টি। ঠিক আছে, এটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে। এখন দেখো পরবর্তী কোশ্চিনটা হচ্ছে যে গ্রোথ হরমোন কোথায় তৈরি হয়? তো গ্রোথ হরমোন আমরা জানি যে পিটুইটারি যে গ্রন্থি আছে, সে অগ্র পিটুইটারি গ্রন্থিতে আমাদের গ্রোথ হরমোন বা স্টিমুলেটিং হরমোনগুলো স্টেজ আছে আর কি, স্টিমুলেট থাইরয়েড হরমোন আর কি তৈরি হয়। তাহলে পিটুইটারি গ্রন্থি আমাদের গ্রোথ হরমোন বা দৈহিক বৃদ্ধির জন্য আর কি যে সহায়তা করে যে হরমোনটা, সেই হরমোনটাকে নিঃসরণ করে কে? পিটুইটারি গ্ল্যান্ড। ঠিক আছে, আর কোনটি হচ্ছে অ্যাটিনিউটেড টিকা? লাস্ট কোশ্চিন আগেটা আর কি, এই জিনিসটি তোমাদেরকে পড়তে হবে একটু। নিচের কোনটি অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন বা টিকা? প্রথমে জিনিস হবে এই শব্দটার অর্থ কী। ঠিক আছে, তো এই শব্দটার অর্থ শক্তি হ্রাস করা বা তাকে নিষ্ক্রিয় করে দেওয়া আর কি। তাহলে শক্তি হ্রাস করা। তাহলে মনে রাখতে হবে যে সকল টিকা জীবাণুকে যে যেহেতু আমাদের মানবদেহিত টিকা হিসেবে অ্যান্টিজেনটাকে তোমাদের প্রবেশ করানো হয় বা জীবাণুকে প্রবেশ করানো হয়, যখন ওই জীবাণুটা বা জার্মের যখন শক্তিটাকে হ্রাস করে আমাদের দেহে প্রবেশ করা হবে, সে সকল টিকাকে বলা হবে অ্যাটিনিউটেড টিকা। এবং মনে রাখতে হবে অ্যান্সারটা ছিল তোমাদের যে বিসিজি আর কি। তো এই যে বিসিজি ভ্যাকসিন আছে আর কি, তো এটা আসলে মূলত তোমাদের দেওয়া হয় যক্ষ্মা রোগের জন্য। অ্যান্সারটা হচ্ছে যে এই যে যক্ষ্মা রোগ আছে আর কি, এই যক্ষ্মা রোগের জন্য বিসিজি যে ভ্যাকসিনটা দেওয়া হয়, এটা তোমাদের অ্যাটিনিউটেড ভ্যাকসিন বা শক্তি হ্রাসমূলক একটা হচ্ছে তোমাদের ভ্যাকসিন আর কি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের এই যে কোশ্চিনগুলো আসছিল আর কি, তোমরা এগুলো খুব ইজিলি সলভ করতে পারবা। এবং মেডিকেলে যে অনেক ডিপ থেকে কোশ্চিন হয় তা কিন্তু না, কিছু কোশ্চিন, কয়েকটা কোশ্চিন ডিপ থেকে হয়, বাকিটা তোমাদের যে বেসিক থেকে কোশ্চিনগুলো হবে। এবং তোমরা যদি একটু খালি গুরুত্ব সহকারে মূল বইটা পড়ো, কারণ তোমাদের মেন বইয়ের বাইরে কিন্তু অন্য বই যদি এত ফলো করতে যাও প্রবলেম আছে। তোমাদেরকে আমি পোস্ট দিয়েছিলাম যে তোমাদের মেন বইয়ের বাইরেই কিন্তু একটা কোশ্চিনও কিন্তু থাকে না। অনেকেই বলে ভাইয়া যে ভাইয়ার বই পড়লে, অমুক ভাইয়ার বই পড়লে 100% কমন, তুমুক ভাইয়ার বই পড়লে 100% কমন। তো আসলে ঠিক আছে, ওনার বই ভালো হতে পারে বা কারো বই ভালো হতে পারে আর কি, বা অনেক পাবলিকেশনের বই আছে ভালো হতে পারে, বাট একটু কথা মনে রাখতে হবে, মূল বইয়ের বিকল্প কিন্তু কোনো কিছুই নাই। ঠিক আছে, প্র্যাকটিস করার জন্য তুমি একটা বই নিতে পারো, বাট মূল বইটা কিন্তু কখনোই ছেড়ে দেওয়া যাবে না। তাহলে বায়োলজি যদি মেডিকেলে কমন পেতে চাও, তাহলে প্রথম কথা হচ্ছে তোমাকে মূল বইটাকে আয়ত্তে নিয়ে আসতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো। আমরা দ্বিতীয় পার্টে অবশ্যই বোটানি কোশ্চিনগুলো নিয়ে আলোচনা করব। তো সবাইকে আবারও শুভেচ্ছা এবং ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।